হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 10 এর জন্য এই পর্ষদের টেস্ট পেপার সলভ করছিলাম। তো এর আগের ক্লাসে আমরা সম্ভবত 428 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করেছি। আজকের ক্লাসে আমরা 432 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করব পর্ষদের টেস্ট পেপারে। ক্লাস 10 এর জন্য আমরা ম্যাথের বই সম্পূর্ণরূপে সলভ করেছি। ক্লাস 10 এর জন্য সালের কোশ্চেন 2017 সাল থেকে প্রত্যেকটা সালের কোশ্চেন সলিউশনের পেয়ে যাবে তোমরা। রায়মাটির প্রশ্নবিদ্যা সলভ করেছি, ম্যাথের কোশ্চেন সম্পূর্ণ সলিউশন আছে। রায়মাটির ছাড়াও এবিটিএ টেস্ট পেপার আমরা সলভ করেছি, ঠিক আছে। প্রত্যেকটা সালের কোশ্চেনের সলিউশনও তোমরা পেয়ে যাবে। প্রত্যেক দিনের মতো আমরা আজকের ক্লাসেও কিছু স্টুডেন্টের নাম নিয়ে থাকবো, যে সমস্ত স্টুডেন্ট আমাদের সাপোর্ট করে থাকে। ক্লাস 10 ছাড়াও ক্লাস 9, 11, 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে, ঠিক আছে। ক্লাস 10 এর যেগুলো কিছু সলিউশন বাকি আছে, যদি কিছু এরকম তোমাদের থেকে থাকে যে সেগুলো পারছো না সলিউশন, তোমরা কমেন্টের মাধ্যমে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে তার সলিউশন অঙ্ক প্রবলেম পাঠাতে পারবে, আমরা সেগুলো সলভ করে দেবো, ঠিক আছে। তো ডেসক্রিপশন বক্সে তোমরা যেতে পারবে। ধরো এই ক্লাসের আজকে যে আমরা ক্লাস করছি পর্ষদের টেস্ট পেপার সলিউশনের ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা এই ডেসক্রিপশন বক্সে যেমন সালের কোশ্চেনের সলিউশনের লিঙ্ক এখানে পেয়ে যাবে। পরপর ভিডিওগুলো খুঁজতে হবে না তোমাদের। সালের কোশ্চেনের লিঙ্ক, রায় মার্টিনের সলিউশনের লিঙ্ক বা এবিটিএ টেস্ট পেপার সলিউশনের লিঙ্ক, ভিডিওর লিঙ্ক, সমস্ত কিছু এখানে লিঙ্ক পেয়ে যাবে। যেমন অন্যান্য ভিডিওর লিঙ্ক এইখানে পেয়ে যাবে। অন্যান্য ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমরা এই সমস্ত ভিডিও, যে এবিটিএ পর্ষদের টেস্ট পেপারের সলিউশনের লিঙ্ক, বা আমি ধরছি ধরো রায় মার্টিনের ডেসক্রিপশন বক্সে এবিটিএ পর্ষদ সালের কোশ্চেনের লিঙ্ক সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, শুরু করছি আজকের ক্লাস। দেখো একের দাগের 1 থেকে। একের দাগে এটা 432 পেজে আছে, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল, ঠিক আছে, ম্যাথামেটিক্স। বলছে ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ, ত্রৈমাসিক পর্ব মানে কি 3 মাস ছাড়া। তাহলে চক্রবৃদ্ধি ও সুদ ও সরল সুদ সমান থাকে কয়েকটা অপশন আছে, তার মধ্যে প্রথম 3 মাসে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান থাকবে। তারপর 3 মাসের পর থেকে চক্রবৃদ্ধি সুদটা বেশি হতে থাকবে, সরল সুদ একই থাকবে। তাহলে কতদিন চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান থাকবে? প্রথম 3 মাস, ঠিক আছে, প্রথম 3 মাস সমান থাকবে। আচ্ছা, তারপর দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণের বিশেষ সমান হবে যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। সমীকরণের বিশেষ সমান হবে যদি b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয়। তার মানে মাইনাস 4ac ইজ ইকুয়াল টু মাইনাস b স্কয়ার। b স্কয়ার ডান দিকে গেলে মাইনাস হয়ে গেল। তাহলে c ইজ ইকুয়াল টু কত? b স্কয়ার বাই 4a। এটা কোন অপশনে আছে? দেখো এখানে সম্পর্ক এরকম দিয়েছে, c ইজ ইকুয়াল টু b স্কয়ার বাই 4a আছে, অপশন ডি তে আছে। তাহলে অপশন ডি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। অপশন ডি, c ইজ ইকুয়াল টু b স্কয়ার বাই 4a। এবার দেখো তিনেরটা কি বলছে? রুট ওভার অফ 125 মাইনাস রুট 25, রুট ওভার অফ 125 মাইনাস রুট 25 সহজ অঙ্ক দিয়েছে। দেখো 125 মানে 3টে 5-এর গুণফল, তোমরা জানো এটা, রুট 5। দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে এসে 5 রুট 5 মাইনাস রুট 5 হয়ে যাচ্ছে। 5 রুট 5 থেকে রুট 5 বিয়োগ করলে সেটা হয়ে যায় 4 রুট 5। হ্যাঁ, এটা অপশনে আছে না, এইভাবে নেই, একটা রুটের মধ্যে আছে। তার মানে এটা হয়ে যাচ্ছে 4টা যদি রুটের ভেতরে ঢোকে 4টে 2 হয়ে যাবে, একটা 4 যদি রুটের ভেতরে যায় দুটো 4 আকারে হয়ে যাবে, ইন্টু 5। এটা কত হচ্ছে? 4 4 16, 5 16 80, রুট ওভার অফ 80। এটা কোন অপশনে আছে? দেখো রুট ওভার অফ 80 আছে অপশন এ তে, 3-এর দাগের অপশন এ, রুট ওভার অফ 80। 4 5 6। 4 দেখো কি বলছে, এবি বৃত্তের একটি জ্যা সিওবি বৃত্তের ব্যাস, এবি বৃত্তের জ্যা সিওবি ব্যাস, ঠিক আছে। আমরা চিত্র অঙ্কন করছি। দেখো আগে আমরা সিওবি ব্যাস নিয়ে নিচ্ছি। সিওবি মনে করো ব্যাস। আচ্ছা, এবি জ্যা বলে দিয়েছে। আচ্ছা, আর বলেছে ওডি এবি জ্যায়ের উপর একটি লম্ব, ওডিটা লম্ব, ওডি এবি জ্যায়ের উপর লম্ব, ওডি 4 সেমি হলে সি এর দৈর্ঘ্য। আচ্ছা, এইটা মনে করো এবি, ওডি মনে করো এর উপর এইভাবে লম্ব হয়ে আছে, এইভাবে লম্ব ওডি, ঠিক আছে, ওডি লম্ব। আচ্ছা, এখানে কি বলে দিয়েছে? এটা লম্ব হলে সিএইচএইচ,
ঠিক আছে। ও এটা তো পেয়ে যাচ্ছে আমরা কন্ডিশন, এটা যদি CH থাকে, এই যে এটা লম্ব, এটা যদি 4 সেমি বলে থাকে তাহলে এখানের কন্ডিশন অনুযায়ী এটা 8 সেমি হয়ে যাবে, ঠিক আছে। 4 সেমি হলো, এটা যেহেতু মধ্যবিন্দু হয়ে যাচ্ছে, এটা দেখো লম্ব মানে কি, লম্ব মানে এটা মধ্যবিন্দু, এদিকে মধ্যবিন্দু, আবার এদিকেও লম্ব মানে সমদ্বিখণ্ডিত করে, তার মানে ডিটা AB এর মধ্যবিন্দু, তাহলে এটা মধ্যবিন্দু দিয়ে যেহেতু যাচ্ছে তাহলে এইটা এর দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। এসিটা AC ইকুয়াল টু 2 OD হয়ে যায়, তাহলে AC 4 সেমি হলে AC OD 4 সেমি হলে AC হয়ে যাবে 8 সেমি, অপশন সি 8 সেমি, ঠিক আছে। চারটা দেখো, অপশন সি 8 সেমি। পাঁচেরটা দেখো, পাঁচের বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের পরিধি চোঙের উচ্চতার সঙ্গে সমান, চোঙের আয়তন কত হবে? লম্ববৃত্তাকার চোঙ ভূমিতলের পরিধি হচ্ছে 2πr, 2πr ইকুয়াল টু h হয়ে যাচ্ছে, উচ্চতার সঙ্গে সমান বলেছে, ভূমিতলের পরিধিটা যতটা হয় উচ্চতার সঙ্গে সমান, তাহলে আয়তন কত হয়ে যাচ্ছে দেখো, আয়তন হচ্ছে πr²h, এত ঘন একক। এবার যে কটা অপশন আছে দেখো, সেই অপশনে কোনোটায় আর নেই, শুধুমাত্র পাই আর এইচ দিয়ে, তার মানে আর এর মানটা আমরা রিপ্লেস করব, এখান থেকে আর এর মান হয়ে যাচ্ছে h/2π, তাহলে এখানে যদি বসিয়ে দিই পাই এইচ ইন্টু আর এর জায়গায় 2π, তার মানে এটা স্কোয়ার আছে আর স্কোয়ার, তার মানে এইচ স্কোয়ার জায়গায় h²/4π² হয়ে যাচ্ছে, পাই পাই কেটে গেলে এটা 4π²টা 4π হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে h³/4π, h³/4π হয়ে যাচ্ছে। কোন অপশনে আছে h³/4π? h³/4π আছে অপশন সি তে, অপশন সি h³/4π, ঠিক আছে। অপশন সি হয়ে যাচ্ছে h³/4π। পাঁচের। ছয়ের দেখো, যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় শূন্য হলে তাদের মধ্যে একটি অবশ্যই ড্যাশ হবে। 5টি পূর্ণ সংখ্যার গড় শূন্য, আচ্ছা পূর্ণ সংখ্যার গড় শূন্য বলছে, হ্যাঁ 5টি পূর্ণ সংখ্যার গড় যেহেতু শূন্য, দেখো 5টি পূর্ণ সংখ্যার গড় শূন্য, তাদের মধ্যে একটি অবশ্যই শূন্য হবে, কারণ কি গড় যেহেতু শূন্য তার মধ্যে দুটো পজিটিভ দুটো নেগেটিভ, ঠিক আছে। ধরো 1 আছে -1, 2 -2, মাঝে একটা শূন্য হয়ে যাচ্ছে, যদি থাকে 2 4 -2 -4 তবেই তো গড় শূন্য হচ্ছে। এই যে এইরকম যদি হয় যে -2 -1 0 1 2, এদের গড় শূন্য হবে, তার মানে একটি অবশ্যই শূন্য হয়ে যাচ্ছে মাঝেরটি, ঠিক আছে। পূর্ণ সংখ্যার গড় শূন্য হলে তাহলে, আবার যদি দেখো এরকম হয় যে -4 -2 0, তাহলে তারপর 2 4 হতে হচ্ছে, তবেই গড় শূন্য হচ্ছে, গড় যেহেতু শূন্য মাঝেরটা একটা পদ শূন্য হতেই হবে, ঠিক আছে। তাহলে অপশন সি 0 হবে, অপশন সি 0, অপশন সি 0 হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, এবার 2 এর দাগে যাবো। 2 এর দাগে কি বলেছে, শূন্যস্থান পূরণ করা। শূন্যস্থান পূরণ করা যাচ্ছে। আজকের পেজটা সলিউশন হয়ে গেলে পর্ষদের আর 4টে পেজ মাত্র বাকি থাকবে। আজকের পেজ 432 পাতার পেজ সলভ হয়ে গেলে আর মাত্র 4টে পেজ বাকি থাকবে, ঠিক আছে। আচ্ছা, 2 এর দাগের 432 পেজ, এটা সলিউশন চলছে। এরপর আছে 436 পেজ, 439 পেজ, তারপর আছে 443 পেজ, আর লাস্ট আছে 451 পেজ। 451 পেজের পর আর ম্যাথের কোনো পেজ নেই, ঠিক আছে। এটা হলেই কমপ্লিট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করে নেবো। দেখো এবার 2 এর দাগের রাকেটটা বলেছে এ ও বি এর মূলধন অনুপাত h/9, বি ও সি এর 11:12, তাহলে এ বি সি এর মূলধন অনুপাত সহজ অঙ্ক দিয়েছে। এ ও বি এর মূলধন অনুপাত h/9, তাহলে a/b is equal to 8:9, আর b/c কত, b/c is equal to 12:11, তাহলে b/c 12:11। এখানে দেখো b এর সাপেক্ষে 12, এখানে b এর সাপেক্ষে 9, 12 আর 9 লসাগু কত 36। আমরা দু জায়গায় b এর মানটাকে একই করব, দু জায়গায় b এর মানটাকে একই নিয়ে আসবো। এইটাকে 36 আনতে হলে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 আসতে 32, আগের পদটাকেও 4 দিয়ে গুণ করতে হবে। 9কে যদি 4 দিয়ে গুণ করি 8টাকেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 32:36। আর এখানে 12কে 36 আনতে হলে 3 দিয়ে গুণ, 3 12 36, তাহলে একে 3 দিয়ে গুণ করলে একেও 3 দিয়ে গুণ করতে হবে, 3 11 33, তাহলে দু জায়গায় বি এর মান তবে সমান হলো, ঠিক আছে। লক্ষ্য হবে দু জায়গায় বি এর মানটা সমান করে দেওয়া, ঠিক আছে, তবে আমরা h/b/c পাবো। তাহলে h/b/c is equal to 32:36:33, এইটা আসছে। h/b/c is equal to শূন্যস্থানে লিখবে 32:36:33। 2 একটা দেখো সহজভাবে হলো প্রমাণটা। আচ্ছা নেক্সট দেখো বলেছে, আচ্ছা করণীগুলির মধ্যে কোনটি বৃহত্তম, এটা একটু বড় হবে, √2 3√3 আছে, হ্যাঁ আচ্ছা 4 এইটা,
5 আছে, আর 6 এইটা আছে। এইটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ, এইটা মানে হচ্ছে 3 এর পাওয়ারে 1 এর 3, এইটা মানে হচ্ছে 5 এর পাওয়ারে 1 এর 4, এইটা মানে হচ্ছে 6 এর পাওয়ারে 1 এর 6। এই যে 6 4 3 2, এই যে প্রত্যেকটা পাওয়ারে যে মান আছে হাফ, 1 এর 3, 1 এর 4, 1 এর 6, এই যে হরে যে মানগুলো আছে 2 3 4 6, এদের লসাগু কত? 12। এদের লসাগু 12। তাহলে আমরা প্রত্যেকটাকে 12 নিয়ে আসবো। 2 টু দি পাওয়ার 12 আনতে হলে 2 ইন্টু 6, তাহলে ওপরেও 6 দিয়ে গুণ, 2 টু দি পাওয়ার 6/12। এটা হয়ে যাচ্ছে 3 এর পাওয়ারে 3 4 12, ওপরেও 4 দিয়ে গুণ, তাহলে 3 টু দি পাওয়ার 4/12। এটা হচ্ছে 5 এর পাওয়ারে 4 ইন্টু 3, তাহলে 1 এর পাওয়ারে 3, 5 টু দি পাওয়ার 3/12। 6 এর পাওয়ারে 6 ইন্টু 2, 1 এর পাওয়ারে 1 ইন্টু 2, 6 এর পাওয়ারে, এটা 6 এর পাওয়ারে হয়ে যাচ্ছে 2/12। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 6, তারপরে 12, এটা 3 টু দি পাওয়ার 4, তারপরে 1 এর 12, 5 টু দি পাওয়ার 3, তারপরে 1 এর 12, 6 এর পাওয়ারে 2, তারপরে 1 এর 12। দেখো প্রত্যেকটা পাওয়ারের মানগুলো সেম হয়ে গেল, তবে তোমরা তুলনা করে বলতে পারবো কোনটা বড় কোনটা ছোট। এবার ভেতরের মান যেটা বড় হবে বড়, যেটা ছোট হবে ছোট। এটা 2 টু দি পাওয়ার 6 মানে 64 হয়ে যাচ্ছে, 64 পাওয়ারে 1 এর 12, 3 3 9, এটা 81 হয়ে যাচ্ছে, এটা 125 হয়ে যাচ্ছে, আর এটা 36 হয়ে যাচ্ছে। 36 প্রত্যেকটার পরে 1 এর 12 হয়ে যাচ্ছে। এবার বলেছে কি বলেছে, কোনটি বৃহত্তম? তাহলে এইগুলোর মধ্যে বৃহত্তম হচ্ছে এইটা, এইটা বৃহত্তম, তার মানে এইটা এসছে এইটা থেকে, তার মানে এইটাই বৃহত্তম। ঠিক আছে, তাহলে বৃহত্তম মানটি হচ্ছে, তাহলে শূন্য স্থানে লিখবে এইটা 4, এটা রুটের মধ্যে 5। ঠিক আছে, নাম্বার 3 দেখো, এটা দিয়েছে যদিও, কিন্তু এটা ক্লাস 9 এর অঙ্ক দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা ক্লাস 9 এর সিলেবাসে আছে। সায়েন্স, একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে, একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটির মান সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। চাপ দুটির দৈর্ঘ্য সমান হতে হবে। ঠিক আছে, দুটি বৃত্তস্থ কোণ সমান হলে চাপ দুটি সমান হতে হবে। এই যে এইটা একটা মনে করো এইখানে, এই যে এই বৃত্তচাপের দ্বারা এটা মনে করো এবি বৃত্তচাপ, এই কোণটার মান, আর এইটা মনে করো এই বৃত্তচাপের দ্বারা এই দুটো কোণ সমান হয়েছে, এটা মনে করো সিডি। এই দুটো কোণের মান যদি এটা θ1 আর এটা θ2, এই θ1 আর θ2 যদি সমান হয়ে যায়, তাহলে এই যে এবি বৃত্তচাপ সমান সিডি বৃত্তচাপ হবে। এবি বৃত্তচাপ আর সিডি বৃত্তচাপ সমান হবে তখন। ঠিক আছে, এটা দেখো তাহলে সমান হবে। ঠিক আছে, নেক্সট দেখো সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা 3, তাহলে কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা কত? তাহলে দেখো এই যে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 3, তাহলে সাইন স্কয়ার আলফা সমান 1 মাইনাস কস স্কয়ার আলফা প্লাস 1 মাইনাস কস স্কয়ার বিটা প্লাস 1 মাইনাস কস স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, 1 2 3, 3 3 যোগ হয়ে 3 হয়ে গেল। 3 মাইনাস কমন নিলে কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 3। তাহলে এই যে 3 3 উভয় দিকে কেটে দাও, তাহলে মাইনাস কস স্কয়ার আলফা কস স্কয়ার বিটা কস স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তার মানে এইটা মাইনাস দিয়ে গুণ করলেও সেই 0ই আসছে। তার মানে কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামার মানটা, এটা যদি মাইনাসটা ওদিকে নিয়ে চলে যায়, এটা মানে কিছু নেই, মানে 1, তাহলে 0/-1 মানে 0ই হবে। তাহলে কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা 0 হয়ে যাচ্ছে, এটার মান 0 হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 5এরটা, একটি ঘনকের প্রান্তরেখার সমষ্টি 24 একক হলে আয়তন। ঘনকের প্রান্তরেখার সমষ্টি 24, ঘনকের প্রান্তরেখার সমষ্টি 24 একক বলেছে। তাহলে ঘনকের কটা প্রান্ত থাকে? টোটাল প্রান্ত হচ্ছে 12টা প্রান্ত। তাহলে একটা প্রান্তের দৈর্ঘ্য কত? ঘনকের প্রান্তরেখার সমষ্টি, ঘনকের প্রান্তরেখা, ঘনকের টোটাল 12টা প্রান্ত থাকে। 12টা প্রান্তের মধ্যে তাহলে একটা প্রান্ত এইটা বাই 12, একটা প্রান্ত হয়ে যাচ্ছে 3 একক, 24, তাই তো? একটি ঘনকের প্রান্তরেখার সমষ্টি 24 একক, তাহলে এটা 3 একক হয়ে যাচ্ছে। টোটাল না 3 নয়, 12/24 বাই এটা 2 হয়ে যাচ্ছে, 24/12 2 হয়ে যাচ্ছে। তাহলে ঘনকের বাহু দৈর্ঘ্য 2 একক। তাহলে ঘনকের আয়তন কত? বাহু কিউব মানে 2 এর কিউব, মানে 2 এর কিউব করলে 3টে 2 এর গুণফল 8 ঘন একক। ঠিক আছে, তাহলে আয়তন হয়ে যাবে, আয়তন হবে 8 ঘন একক। 5এরটা শূন্য স্থানে
8 ঘন একক। 6 দেখো, বৃহত্তর সূচক উজাইব ও ক্ষুদ্রতর সূচক উজাইব যে বিন্দুতে পরস্পর ছেদ করে সেই বিন্দুর ভুজ হলো পরিসংখ্যা বিভাজনের, সেই বিন্দুর ভুজ হচ্ছে পরিসংখ্যা বিভাজনের। এই যে এইরকম একটা আছে, মনে করো এইটা, মনে করো আর বিভিন্ন বৃহত্তর আর ক্ষুদ্রতর করলো এটা এখান থেকে, এই যে এইটা আসছে, এই যে ভুজটা, সেই বিন্দুর ভুজটা হয়ে যায়, এটা যদি এখান থেকেই শুরু হয়, আমরা ধরে নিচ্ছি এখান থেকে যে ভুজটা হয়ে যায় সেটা হয়ে যায় মধ্যমা, সেই বিন্দুর ভুজটা সেটা মধ্যমা হয়ে যায়। এটা মনে রাখবে ভালো করে, মধ্যমা। দেখো 6টা কমপ্লিট হলো, 2 এর দাগে শূন্যস্থান পূরণ, 3 এর দাগে যাবো সত্য মিথ্যায়, 3 এর দাগে সত্য মিথ্যায় যাবো। তিনের দাগের আগের থেকে 6 বছরের সরল সুদ সবৃদ্ধি মূল্যের 4/25 হলে সুদের হার 10%। 6 বছর সময় সরল সুদটা সবৃদ্ধি মূল্যের 4/25, তাহলে আমরা আসল পি ধরে নিই, তাহলে সুদ 4p/25, তাহলে এখানে 4p/25 পেয়ে গেলাম, ইজ ইকুয়াল টু পি ইন্টু আর, সুদের হার r% হচ্ছে, সময় 6 বছর বলে দিয়েছে, এইটা PRT/100। পি পি কেটে দিচ্ছি, 4/25 হয়ে যাচ্ছে, তাহলে 6r ইজ ইকুয়াল টু 4×4 = 16, তাহলে r ইজ ইকুয়াল টু 16/6, তার মানে 8/3 হয়ে যাচ্ছে, সুদের হার 8/3। কিন্তু এখানে কি বলা আছে, সুদের হার হবে 10%। তাহলে যেটা বলা আছে যে সময় আর সুদটাকে সঠিকভাবে ধরে নিয়ে যেটা আমরা সুদের হার পাচ্ছি সেইটা মিথ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের আসছে 8/3 কিন্তু বলে দেয়া আছে 10%, ঠিক আছে, তাহলে এখানে মিথ্যা বলতে হবে, ঠিক আছে, এইটা মিথ্যা। দেখে নাও প্রসেসটা। 2 এরটায় যাবো, 3x² + 8x + 2 সমীকরণে বীজ দেয় আলফা বিটা, তাহলে 3x² + 8x + 2 = 0। আলফা বিটা যদি দুটো বীজ হয় তাহলে আলফা প্লাস বিটা -8/3, আর আলফা ইন্টু বিটা হয়ে যাচ্ছে 2/3, মাইনাস b/a আর c/a, সেই ফর্মুলা অ্যাপ্লাই করলাম, তাহলে 1/α + 1/বিটার ভ্যালু বলে দিয়েছে, দেখি কত আছে, মেলে কি। এটা হয়ে যাচ্ছে বিটা প্লাস আলফা, এখানে আলফা প্লাস বিটার মান হয়ে যাচ্ছে -8/3, আর এইটা হয়ে যাচ্ছে 2/3, কেটে গিয়ে -8/3 ইন্টু 3/2, 3 কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে -4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে কত বলা আছে, 3 বলা আছে, তাহলে এটাও আবারও মিথ্যা হয়ে গেল, 2 এরটা পরপর দুটোই মিথ্যা। 3 এরটা দেখো, 3 এরটা বলছে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে sin θ লেস দ্যান tan θ হবে। দেখো tan θ মানের কোনো সীমাবদ্ধতা নেই, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ। দেখো sin 30 মান কত, sin 30 মান হচ্ছে 0 হয়ে যায়, দুটোই 0 থেকে স্টার্ট করছে, tan 0 মানও 0, কিন্তু sin 30 মান হাফ, tan 30 মান 1/√3, ঠিক আছে, tan 30 মান 1/√3, তাহলে √3 মানে 1.732 হয়ে যাচ্ছে, এটা মানে 0.5, এটা মানে 0.5, এটা হচ্ছে 1/1.732, কম দিয়ে ভাগ হচ্ছে মানে মানটা বেশি, ঠিক আছে। আচ্ছা, sin 45 এর মান হচ্ছে 1/√2, আর এটা হচ্ছে 1, এটাও বড় হয়ে গেল, ঠিক আছে। তাহলে sin θ লেস দ্যান tan θ, এর পরপর প্রতিটা স্টেপেই হতে থাকবে, তাহলে এটা সত্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা দেখো, ABCD বৃত্তস্থ ট্রাপিজিয়াম। আচ্ছা, ABCD বৃত্তস্থ, AB সমান্তরাল DC, ABCD, AB সমান্তরাল DC হয়ে যাচ্ছে তাহলে। হ্যাঁ, এখানে বলে দিয়েছে B কোণ 85 আর C কোণ 95, ABC কোণ 85, ABC এইটা 85 বৃত্তস্থ। আচ্ছা, এইটা 85 হলে এইটা কত হবে, ওটা 85 হলে অটোমেটিক 58 17 95 হয়ে যাচ্ছে, তাই তো। এটা 95 হয়ে যাচ্ছে। কি বলে দেয়া আছে, বলে দেয়া আছে এখানে কি বলা আছে যে BCD 95। আচ্ছা, BCD এইটা সমান্তরাল সরল রেখা, এটা এখানে 95 চলে আসবে সমান্তরাল, এইটা 95 বলেছে, এটা 95 হবে না, এটা মিথ্যা, ঠিক আছে, এটা হয়ে যাবে মিথ্যা।
এবার দেখো 4 হলো 5-এর। তাহলে যদি বলছে এ বি এর সঙ্গে ব্যস্ত ভেদে থাকে, তাহলে এ 1/b এর সঙ্গে সরল ভেদে থাকবে। বি এর সঙ্গে ব্যস্ত ভেদে থাকলে, এ বি এর সঙ্গে ব্যস্ত ভেদে থাকলে, তাহলে এ বি এর সঙ্গে ব্যস্ত ভেদে, তার মানে এ প্রপোর্শনাল 1/b, তার মানে 1/b এর সঙ্গে সরল ভেদে আছে, এটা সত্য। ঠিক আছে, তাহলে দুটোই, এটাও সত্য হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা না, আগেরটা মিথ্যা হয়েছিল, এটা 5-এরটা সত্য হলো, 5-এরটা সত্য হলো। এবার দেখো 6-এরটা। 6-এরটা কি বলছে? পরিসংখ্যা বিভাজনের গড় 10, fi(xi) 200 হলে মোট পরিসংখ্যা 10। এটা মিথ্যা হবে। পরিসংখ্যা বিভাজনের x বার কত? x বার ইজ ইকুয়াল টু সামেশন অফ fi(xi) বাই সামেশন অফ fi। ঠিক আছে, এখানে বলে দিয়েছে যে x বার বলে দিয়েছে, মোট পরিসংখ্যা 10 বলে দিয়েছে। এটা তো সত্য হয় না। x বার যদি 10 হয় আর এইটা সামেশন অফ fi(xi) 200 হলে এটা যদি 10 হয়, তাহলে 10 10 100 সমান তো 200 হচ্ছে না, তাহলে সম্পর্কটা ম্যাচ করছে না। ম্যাচ যেহেতু করছে না, তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ম্যাচ যেহেতু করছে না, এই যে যদি বলতো মোট পরিসংখ্যা হবে 20, তাহলে 20 10 কে 200 হতো, উভয় দিক সমান হয়ে যেত, তাহলে সত্য হতো। তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। এবার দেখো 3-এর দাগের হয়ে গেল, শুধুমাত্র শর্ট কোশ্চেন বাকি আছে। 4-এর দাগের গুলো আমরা, এই 4 দাগের 2 নম্বরের গুলো বাকি থাকছে, 4 দাগের 2 নম্বরের গুলো আমরা সলভ করছি, তাহলে 36 নম্বর টোটাল পূর্ণ হবে। ঠিক আছে, এবার দেখো 4-এর দাগের 1 থেকে বলছে রাহালা ও নাজমা একটি ব্যবসায় 1050 টাকা লাভ করে। রাহালার মূলধন 900 টাকা ও লাভ্যাংশ 600 টাকা হলে নাজমার মূলধন কত? ব্যবসায় মোট লাভ 1050 টাকা, ব্যবসায় মোট লাভ এত টাকা। ঠিক আছে, মোট লাভ এইটা। আচ্ছা, রাহালার মূলধন 900 টাকা, রাহালার মূলধন 900 টাকা ও লাভ 630 টাকা, 630 টাকা। অতএব নাজমার লাভ কত? টোটাল লাভ বলা আছে, অতএব নাজমার লাভ ইজ ইকুয়াল টু 1050 টাকা মাইনাস 630 টাকা। এটা বিয়োগ করলে 0 2 4 420 টাকা। ঠিক আছে, নাজমার লাভ। এবার দেখো, যেহেতু সময়ের বিষয়টা উল্লেখ করা নেই এখানে, সময়ের মূলধন অনুপাতই লাভ্যাংশ হবে, এদের লাভের অনুপাত পেয়ে গেছি। আমরা ধরে নিচ্ছি, ধরি নাজমার মূলধন x টাকা, ধরি নাজমার মূলধন সমান x টাকা। অতএব শর্তানুসারে কি হয়ে যাবে? মূলধন অনুপাতই লাভ্যাংশ হয়ে যাবে। তাহলে আগে আমরা কার মূলধন নেব? আগে আমরা নাজমার মূলধন নিচ্ছি। তাহলে x ইজ টু নাজমার মূলধন হলো, আর এবার রাহালার মূলধন x ইজ টু 900। এবার যাচ্ছি নাজমার লাভ, নাজমার লাভ হচ্ছে 420 ইজ টু রাহালার লাভ 630, বা হয়ে যাচ্ছে x বাই 900 ইজ ইকুয়াল টু 420 বাই 630। 0 0 কেটে গেল, 21 দুগুণে 42, 3 21 63, বা 3x ইজ ইকুয়াল টু 1800, বা x ইজ ইকুয়াল টু 1800 বাই 3, এটা কেটে দিলে 600 হয়ে যাচ্ছে, বা x ইজ ইকুয়াল টু 600। ঠিক আছে, অতএব উত্তর লিখবে নাজমার মূলধন 600 টাকা। এটা উত্তর লিখবে, উত্তর লিখবে নাজমার মূলধন 600 টাকা। দেখে নেবো প্রসেসটা ভালো করে। উত্তরটা আমরা লিখছি না, বলে দিচ্ছি, উত্তরটা অবশ্যই লিখবে নাজমার মূলধন 600 টাকা। উত্তর লিখবে নাজমার মূলধন 600 টাকা। নেক্সট দেখো 2 এর অঙ্কে যাচ্ছি, উত্তর অবশ্যই লিখবে প্রত্যেকটা অঙ্কে। আচ্ছা, নেক্সট 2 এরটা দেখো। সুদের পর্ব 6 মাস হলে 10% চক্রবৃদ্ধি সুদে 1600 টাকা 1.5 বছরের সুদ আসল কত? আচ্ছা, চক্রবৃদ্ধি সুদের হার 10%, লিখবে চক্রবৃদ্ধি সুদের হার সমান 10%। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের হার 10%। আচ্ছা,
চক্রবৃদ্ধি সুদের হার 10%, আসল 1600 টাকা, আসল 1600 টাকা। ঠিক আছে, সুদের পর্ব 6 মাস, সুদের পর্ব সমান 6 মাস। তাহলে এখানে টোটাল কটা পর্ব হবে? দুটো পর্ব হবে। 6 মাস 6 মাসে 1 বছর, দুটো 6 মাসে 1 বছর, তাই দুটো পর্ব হচ্ছে। ঠিক আছে, এবার সময় কত? 1.5 বছর। সময় ইকুয়াল টু 1 পূর্ণ 1 2 বছর সমান 3 2 বছর। ঠিক আছে, অতএব 1600 টাকা 1.5 বছরের সুদ আসল, 1600 টাকার এত বছরের সুদ আসল বলেই লেখো, বা সমল চক্রবৃদ্ধি বললেও হতো। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের হার যেহেতু বলে দিয়েছে, এটা ফর্মুলাটা কি হবে? 1600 ইন্টু 1 প্লাস সুদের হারটা, এখানে দুটো পর্ব যেহেতু 2 দিয়ে ভাগ হয়ে যাবে সুদের হারটা। ঠিক আছে, এখানে 10/2 বাই 100 তার পাওয়ারে 2 দিয়ে ভাগ হচ্ছে 2 ইন্টু 3/2, এইটা হবে এত টাকা। ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে 1600, এইটা কেটে গিয়ে 1 প্লাস 10/2 5/100, এটা কেটে গিয়ে 3 হয়ে যাচ্ছে এত টাকা, 5 20 100 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 1600 ইন্টু 1 প্লাস 1 20 তারপরে 3 এত টাকা। এইটা হয়ে যাচ্ছে লসাগু 1600, এটা 16 20 আর 21, 21/20, 21/20, 21/20 এত টাকা। ঠিক আছে, এই যে এইটা কাটলে হয়ে যাচ্ছে 800, তাই তো? 0 0 কেটে গেল, 80 দুগুণে 160, 80 হচ্ছে। এইটা কেটে গেলে 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কেটে গেলে 4 হয়ে যাচ্ছে। আচ্ছা, আর আমরা একটা দশমিক বসিয়ে দেবো খালি, এখানে 2 রাখছি, এখানে 10 রাখছি, তাহলে 21 21 441, 441 দুগুণে 882, 882 সঙ্গে 21 গুণ করছি, তাহলে 882 একে 882, 882 2 দুগুণে 4, 8 দুগুণে 16 হচ্ছে হাতে 1, 8 দুগুণে 16 আর 1 17, 2 দুগুণে 4, 8 দুগুণে 16 হচ্ছে হাতে 1, 8 দুগুণে 16 আর 1 17, 2 8 আর 4 12, 2 হাতে 1, 2 8 আর 4 12, 2 হাতে 1, 8 আর 6 14, 14 আর 1 15 5, 8 আর 6 14, 14 আর 1 15 5, হাতে 1, 7 আর 1 8 1, এইটা আসছে ইজ ইকুয়াল টু, এটা নিচে 10 আছে, 18,522, 18,522 এত টাকা ইজ ইকুয়াল টু 1852.2 এত টাকা। তাহলে সমল চক্রবৃদ্ধি হয়ে যাচ্ছে 1852.2 টাকা। দেখো প্রসেসটা দেখে নাও ভালো করে। এবার 3 দাগে যাচ্ছি আমরা। 3 দাগের কি বলেছে? কে এর মান কত হলে এই সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হবে? নেক্সট দেখো, এটা দেখে নিলে প্রসেসটা। 3 দাগেরটায় যাচ্ছি। সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে, 6x স্কোয়ার প্লাস এক্স প্লাস কে, এটা সমীকরণ আছে। ধরি সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা। ঠিক আছে, সমীকরণে দুটো বীজ ধরে নিলাম আলফা আর বিটা। তাহলে অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1/6, আলফা বিটা ইজ ইকুয়াল টু k/6। ঠিক আছে, মাইনাস b/a আর c/a, এই দুটো হয়ে গেল। এবার অতএব বীজদ্বয়ের বর্গের সমষ্টি, তাই তো? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কত? আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, তাহলে মাইনাস 1 6 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু k/6 ইজ ইকুয়াল টু 1 36 মাইনাস k/3, এটা কেটে গেলে 3 হচ্ছে। এটা 36 লসাগু, 36 1 36, 3 12 12, 12 কে হয়ে যাচ্ছে বীজদ্বয়ের বর্গের সমষ্টি। বীজদ্বয়ের বর্গ তার সমষ্টি, এখানে বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 বলা আছে। অতএব এর পরে যেটা করবে, অতএব শর্তানুসারে 1 মাইনাস 12k বাই 36 ইজ ইকুয়াল টু 25/36। 36 36 দুটো হরের মান কেটে যাবে, তাহলে হয়ে যাচ্ছে বা 1 মাইনাস 12k ইজ ইকুয়াল টু 25, বা মাইনাস 12k ইজ ইকুয়াল টু 25 - 1, বা মাইনাস 12k
ইজ ইকুয়াল টু 24 বা কে ইজ ইকুয়াল টু 24/-12 বা কে ইজ ইকুয়াল টু -2। 12 দুগুণে 24 হয়, আর একটা মাইনাস আছে, তাহলে -2। তাহলে উত্তর লিখবে কে এর মান -2। কে এর মান কত চেয়েছে, এই ক্যালকুলেশনের পর এই ক্যালকুলেশন করবে, তারপর অ্যান্সারটা লিখবে। অতএব কে এর মান, প্রত্যেকটা অঙ্কের উত্তর অবশ্যই লিখবে কে এর মান -2। ঠিক আছে, দেখো না প্রসেসটা। 3 দাগের হলো, নেক্সট আমরা 4 দাগের যাব। দেখো চারের দাগে বলছে a is to b is equal to c is to d is equal to e is to f হলে দেখা হচ্ছে প্রত্যেক অনুপাতের মান এইটা বলে দিয়েছে, দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো a is to b is equal to c is to d is equal to e is to f। অতএব a by b সমান c by d is equal to e by f, এটা আমরা নিতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের প্রয়োজনে আমরা ওপর নিচে এই যে এ বি আছে, এ বি এর নিচে আমরা এটা কি করছি দেখো, এই যে এ বি আছে, তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমরা কে ধরে নিচ্ছি। দুভাবে আমরা করতে পারবো, আমরা এটা ইজ ইকুয়াল টু কে ধরি, এটা ইজ ইকুয়াল টু কে ধরি, কে অশূন্য ধ্রুবক। আমরা সংযোজন প্রক্রিয়া করেও করতে পারবো, এইভাবেও করতে পারবো, এইভাবে আমরা করে দিচ্ছি, সংযোজন প্রক্রিয়া হতো। অতএব এ বাই বি ইজ ইকুয়াল টু কে, অতএব এ ইজ ইকুয়াল টু বি কে। ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু বি কে। আর এখানে তাহলে প্রত্যেকটা অনুপাতের মান কে হলো, আমরা যদি কে এর মান যেটা বলেছে সেইটার মান কে দেখাতে পারি, তার মানে প্রত্যেকটা অনুপাতের মান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা দেখো আমরা, অতএব 3a ইজ ইকুয়াল টু কত, 3a ইজ ইকুয়াল টু 3bk। আচ্ছা, c বাই d ইজ ইকুয়াল টু কে, c ইজ ইকুয়াল টু dk। ঠিক আছে, অতএব 4c ইজ ইকুয়াল টু কত, 4c ইজ ইকুয়াল টু 4dk। আবার e বাই f ইজ ইকুয়াল টু কে, e ইজ ইকুয়াল টু fk। আর 5e ইজ ইকুয়াল টু 5fk হয়ে যাচ্ছে। এবার দেখো, অতএব 3a তার সঙ্গে কি আছে, 3a প্লাস 4c মাইনাস 5e, 3a প্লাস 4c মাইনাস 5e, 3b প্লাস 4d মাইনাস 5f, 3b প্লাস 4d মাইনাস 5f ইজ ইকুয়াল টু 3 এর মান এখানে আমরা নিয়েছি, 3a ইজ ইকুয়াল টু 3bk মাইনাস 4c ইজ ইকুয়াল টু 4dk প্লাস আছে মাইনাস 5fk, 5 এর মান এটা 3b প্লাস 4d মাইনাস 5f। আমরা উপরে গিয়ে কমন নিচ্ছি, 3b প্লাস 4d মাইনাস 5f বাই 3b প্লাস 4d মাইনাস 5f। এইটা কেটে গেল, ইজ ইকুয়াল টু কে। দেখো এইটার মানও কে এলো, আর এইগুলোর মানও কে ছিল, তাহলে এইগুলোর প্রত্যেকটা অনুপাতের মান এইটা হয়ে যাচ্ছে। বলতে পারি এইটার মান কে এলো, আবার এইগুলোর মান কে ধরেছিলাম, তাহলে এইগুলো আর এইটার সমান হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে উত্তরটা বলে দেবে যে এই যে এইটা উত্তর বলবে। অতএব a is to b সমান c is to d is equal to e is to f। হ্যাঁ, e is to f হলে প্রত্যেক অনুপাতের মান হলে প্রত্যেক অনুপাতের মান এইটা 3a প্লাস 4c মাইনাস 5b বাই 3b প্লাস 4d মাইনাস 5f, এইটা চলে আসছে। দেখো 3a প্লাস 4c মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3b প্লাস 4d মাইনাস 5f, এইটা এলো। নেক্সট দেখো 5 দাগের, পাঁচের দাগের কি বলেছে। আচ্ছা, 5-এর দাগ নাম্বার দিয়ে দিয়েছি। 5-এর দাগে বলছে একটা চিত্র আছে, সেই চিত্রটা অঙ্কন করব। এরকম একটা চিত্র আছে, চিত্রটা দিয়েছে এইভাবে, এরকম দিয়ে এটা এগিয়ে গেছে, এটা গিয়ে এইভাবে যোগ হয়ে গেছে। ঠিক আছে, এইটা। আচ্ছা,
এটা যেরকম রেখা এর সঙ্গে এইটা সমান্তরাল, তাই তো এইরকম হয়ে গেছে। আচ্ছা এবার দেখো বি সি ডি ই এফ জি, বি সি ডি, বি সি ডি ই এফ জি, এটা ই, এটা এফ, এটা জি, বি সি ডি ই এফ জি, ঠিক আছে। আচ্ছা এইখানে কেন্দ্র আছে, এখানে কেন্দ্র, এখানে বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ না বিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা সিডি কে এফ বিন্দু পর্যন্ত, সিডি কে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, আর ডিজি সমান্তরাল বি, এইটা আর এইটা সমান্তরাল। বিসিডি 95 ডিগ্রি, এটা 95, বিসিডি 95, 95, ঠিক আছে। আর জি ডিএফ 25, জিডিএফ এটা 25, ঠিক আছে। আচ্ছা এবার দেখো বিসিডি 95, তাহলে সিবি এর মান চেয়েছে, সিবিই এই কোণটার মান চেয়েছে, এই কোণটা সিবিই, এই কোণটা কার সঙ্গে সমান হবে? এই কোণটা তোমার, এই যে কোণটা বহিঃস্থ কোণটা ত্রিভুজের এই যে অন্তস্থ বিপরীত কোণ, মানে এই সম্পূর্ণটা বের করতে পারলে তার সঙ্গে এটা সমান হবে। কারণ একটা বৃত্ত চতুর্ভুজের কোনো ভাবে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটা বিপরীত অন্তস্থের সমান হয়, বা অন্তস্থ বিপরীত, মানে অন্তস্থ বিপরীত তার সঙ্গে সমান হয়। এইটা 95 পেলে আমরা এটা পেয়ে যাচ্ছি 85, খুব সহজভাবে পেয়ে যাচ্ছি। এটা 95 পেলে আমরা ওটা 85 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো, এখানে এই দুটো সরলরেখা সমান্তরাল, এইটা সমান্তরাল, এইটা ভেদক, তাহলে এই কোণের সঙ্গে নিশ্চয়ই এই কোণটা সমান হবে, এইটাও 85 হবে। তাহলে এইটা 85 আর এইটা 25 হলে 8 দিয়ে 10, 100, 110 হয়ে যাচ্ছে। তাহলে এইটা 110 হলে এইটাও 110 হবে, ঠিক আছে। 110 ডিগ্রি অ্যান্সার হবে। দেখে নাও প্রসেসটা, এটা 110 ডিগ্রি অ্যান্সার আসবে, ঠিক আছে। এটা এবার উল্লেখ করছি, দেখো বিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ কিভাবে করবে, দেখো প্রসেসটা আমরা এখানে বোঝালাম কিভাবে করবে, এবার লিখে লিখে করে দিচ্ছি। বিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, বিসিডিই বৃত্তস্থ চতুর্ভুজ, হ্যাঁ, সিডি কে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, সিডি কে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, সিডি কে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এবার দেখো ডিজি সমান্তরাল বিই, ডিজি সমান্তরাল বিই হয়ে যাচ্ছে, ডিজি সমান্তরাল বিই। আচ্ছা এটা বলা আছে, আর এবং এবং ডিই ভেদক হয়ে যাচ্ছে, ডিই ভেদক। এবার দেখো কোণ বিসিডি 95, কোণ বিসিডি 95 এবং কোণ জিডিএফ 25, ঠিক আছে। তাহলে বিসিডি 95 আর জিডিএফ 25, তাহলে এই বি কোণের মান চেয়েছে, যে সিবিই কোণের মান চেয়েছে, সহজেই পাবো দেখো। অতএব কোণ বিইডি কত? এই কোণটা আর এই কোণটা বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এদের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এইটা 95 হলে এইটা কত হয়ে যাবে? 180 মাইনাস 95, তাহলে এটা হয়ে যাচ্ছে 85 এই কোণটা। আবার দেখো, আবার জিডি সমান্তরাল বিই ও ডিই ভেদক, তাহলে কি হয়ে যাবে? অতএব কোণ বিইডি সমান ডিইজি বা ইডিজি সমান 85, এইটা 85, এইটা 85, ঠিক আছে। তাহলে এই দুটো 85 হয়ে গেল। অতএব এই সম্পূর্ণ কোণটা কত? অতএব বহিস্থ কোণ ইডিএফ এইটা কত? এইটা হচ্ছে এই দুটো সমষ্টি 85 প্লাস 25, 85 প্লাস 25 ইজ ইকুয়াল টু 110 ডিগ্রি। আচ্ছা ত্রিভুজের এই যে সিডি কে বর্ধিত করার ফলে এইটা বহিস্থ কোণটা উৎপন্ন হয়েছে, তো বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থের সমান, এই যে অন্তস্থ তার বিপরীত, এইটার সঙ্গে সমান, ঠিক আছে। অতএব কোণ সিবিই সমান 110 ডিগ্রি।
দেখো হয়ে গেল, সহজ অঙ্ক ছিল। বা তোমরা চাইলে CDE বের করতে পারতে 180 থেকে বিয়োগ করে, আবার 180 থেকে বিয়োগ করলে এইটাই আসতো, ঠিক আছে। আবার বিয়োগ করতে কারণ বৃত্ত চতুর্ভুজ বিপরীত কোণ, একবার এইটা বিয়োগ করতে কারণ এটা সম্পূর্ণটা 180 ডিগ্রি, তাই 180 থেকে বিয়োগ করতে, আবার এইটা প্লাস এইটা 180 ডিগ্রি বৃত্ত চতুর্ভুজ বিপরীত কোণ, তাই আবার 180 থেকে বিয়োগ করতে, এইভাবে করলেও হতো। দেখো এবার 5-এর হয়ে গেল, 6-এর অঙ্কে যাচ্ছে। 6 6-এর অঙ্ক এখানে বলে দিয়েছে 20 সেমি ও 12 সেমি ব্যাসার্ধের দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তর বৃত্তটির জ্যা অপর বৃত্তের স্পর্শক হলে জ্যায়ের দৈর্ঘ্য। আচ্ছা, দুটি এক কেন্দ্র বৃত্ত, এইটা একটা 20 সেমি ব্যাসার্ধের জ্যা, একটা 12 সেমি ব্যাসার্ধের জ্যা। হ্যাঁ, ধরা যাক এই যে এইটা ও কেন্দ্র বৃত্ত। আচ্ছা, এইটা হচ্ছে এইভাবে স্পর্শ করেছে, এইটা মনে করো এইভাবে স্পর্শ করেছে, এইটা একটা জ্যা স্পর্শ করেছে। আচ্ছা, এইটার ব্যাসার্ধ হচ্ছে 20 সেমি, আর এইটার ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ এর উপর হচ্ছে 12 সেমি। এইটা মনে করো AB, এটা মনে করো OC, ঠিক আছে। আচ্ছা, ধরা যাক দুটি এক কেন্দ্রবৃত্তের বড় বৃত্তের যা দুটি এক কেন্দ্রবৃত্তের, ধরা যাক এখানে, ধরা যাক দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বড় বৃত্তের ব্যাসার্ধ 20 সেমি এবং ছোট বৃত্তের ব্যাসার্ধ সমান 12 সেমি, এ দুটো এলো, ঠিক আছে। বড় বৃত্তের ব্যাসার্ধ আর ছোট বৃত্তের ব্যাসার্ধ এসে গেল, ঠিক আছে। মনে করছি ওবি জ্যা, ধরি ওবি জ্যা, তাহলে জ্যায়ের দৈর্ঘ্য চেয়েছে, এই এবি জ্যা, ধরি এবি জ্যা, ঠিক আছে। আচ্ছা, অতএব OA সমান 20 সেমি আর OC ইজ ইকুয়াল টু 12 সেমি। এখানে এই দূরত্ব মানে এখানে কি হয়ে যাবে, OC লম্ব AB হয়ে যাবে, ঠিক আছে, OC AB এর উপর লম্ব। তাহলে অতএব হয়ে যাবে, অতএব AC ইজ ইকুয়াল টু BC। তাহলে একদিকটা বের করলেই এই দিকটা এই দিকটা সমান, একদিকটা বের করলে অন্য দিকটা হয়ে যাবে। তাহলে এটা যেহেতু লম্ব, এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, অতএব AOC সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ AOC সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই, AOC সমকোণী ত্রিভুজ থেকে পাই। এটা সি কোণটা 90 ডিগ্রি, তাহলে OC স্কয়ার প্লাস AC স্কয়ার ইজ ইকুয়াল টু OA স্কয়ার। OC হয়ে যাচ্ছে 12 তার স্কয়ার প্লাস AC স্কয়ার ইজ ইকুয়াল টু OA হয়ে যাচ্ছে 20, ঠিক আছে। বা এটা AC স্কয়ার 20 স্কয়ার 400 মাইনাস 12 স্কয়ার 144, ওদিকে নিয়ে গেলাম। বা AC স্কয়ার কত হচ্ছে, AC স্কয়ার ইজ ইকুয়াল টু বিয়োগ করলে 4 × 10 6 10 হাতে 1, 4 × 10 6 10 হাতে 1, 4 × 5 5 × 10 5 এ 10 হাতে 1 1 এর 2 2 × 4 2 এ 4, ঠিক আছে। বা এটা AC ইজ ইকুয়াল টু কত হবে, এটাকে রুট করলে আমরা AC এর মানটা পাবো, ঠিক আছে। আচ্ছা, এটা 264 রুট করলে এটা পেয়ে যাচ্ছে আমরা, 264 হয়ে যাচ্ছে কত রুট 16 12 বার 140, এটা 16 প্লাস মাইনাস 16, AC ইজ ইকুয়াল টু 16, ঠিক আছে। তাহলে অতএব AC ইজ ইকুয়াল টু 16, পজিটিভটা গ্রাহ্য, AC ইজ ইকুয়াল টু 16, ঠিক আছে। AC ইজ ইকুয়াল টু 16 কি চেয়েছে এখানে, যে জ্যাটির দৈর্ঘ্য। তাহলে এই দিকটা যদি 16 হয়ে যায়, জ্যায়ের দৈর্ঘ্য কত, AB জ্যায়ের দৈর্ঘ্য, অতএব AB হচ্ছে জ্যা, অতএব AB ইজ ইকুয়াল টু AC প্লাস BC ইজ ইকুয়াল টু 16 সেমি প্লাস 16 সেমি সমান 32 সেমি। উল্লেখ করবে জ্যায়ের দৈর্ঘ্য 32 সেমি, জ্যায়ের দৈর্ঘ্য আসছে দেখো 32 সেমি, ঠিক আছে। উল্লেখ করবে জ্যায়ের দৈর্ঘ্য 32 সেমি, ঠিক আছে। উল্লেখ করবে অবশ্যই, অ্যান্সারটা লিখবে, আমরা যদি অ্যান্সার লিখছি না, অ্যান্সার লিখবে জ্যায়ের দৈর্ঘ্য 32 সেমি। নেক্সট দেখো, এটা 6-এর হলো 7-এর অঙ্ক। 7-এর অঙ্ক কি বলে দিয়েছে, একটি সরলরেখা ABC এর AB DO E বিন্দুতে ছেদ করে। নেক্সট দেখো 7-এর অঙ্কে যাচ্ছে।
এটা এ বি সি, এটা ডি, এটা ই। ঠিক আছে, একটি সরলরেখা এবিসি এর এবি ও এসি কে ডি ও ইউ বিন্দুতে ছেদ করেছে। একটি সরলরেখা ত্রিভুজ এবিসি এর এবি ও এসি কে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, ছেদ করেছে। এখানে বলে দেয়া আছে যে এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই ইসি, এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই ইসি। ঠিক আছে, বলা আছে। আরো বলা আছে যে এডিই সমান এসিবি, আবার কোণ এডিই সমান কোণ এসিবি, এডিই সমান এসিবি, এই কোণটা। ঠিক আছে, আচ্ছা, যেহেতু এডি বাই ডিবি সমান এই বাই ইসি, অতএব ডি সমান্তরাল বিসি, এটা আমরা অনায়াসে বলতে পারি। হ্যাঁ, আবার ডি সমান্তরাল বিসি, আবার এবি ভেদক, এবি যেহেতু ভেদক, অতএব কোণ এডিই সমান এডিই সমান এবিসি। এই যে এইটা সমান্তরাল, এইটা ভেদক, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান। আবার প্রদত্ত আছে যে এডিই সমান কোণ এসিবি, তাহলে এইটার সঙ্গে এইটা সমান্তরালের জন্য সমান হচ্ছে, আবার এইটার সঙ্গে এইটা সমান বলে দিয়েছে যে এইটার সঙ্গে এইটা সমান, তাহলে নিশ্চয়ই এইটার সঙ্গে এইটা সমান হবে, এইটার সঙ্গে এটাও সমান, আবার এইটার সঙ্গে এটাও সমান, তাহলে নিশ্চয়ই এই দুটো সমান হবে। ঠিক আছে, অতএব কোণ এ বি সি সমান কোণ এ সি বি। অতএব ত্রিভুজ এবিসি এর এবিসি সমান এসিবি, এই দুটো কোণ সমান, তার মানে তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। বি কোণের বিপরীত বাহু এসি সমান এবি হয়ে যাবে, এসি সমান এবি। আচ্ছা, কি দেয়া আছে? প্রদত্ত এবি সমান এক্স সেমি, অতএব এবি সমান এসি সমান এক্স সেমি হবে। এবি সমান এক্স সেমি দেয়া আছে, অতএব এসি বাহুর দৈর্ঘ্য এক্স সেমি। এবিটার যা দৈর্ঘ্য হবে এসিটারও তার দৈর্ঘ্য হবে। দেখে নাও, এটাই। ঠিক আছে, দেখো 7 অঙ্ক সহজেই হয়ে গেল, বুঝতে পারলে নিশ্চয়ই। নেক্সট দেখো 8 অঙ্কে যাব। 8 অঙ্ক দেখো। আটের বলেছে কস আলফা 5/13 বলে দিয়েছে, আলফার মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। কস আলফা সমান 5/13, তাই তো, 5/13। তাহলে দেখা যায় বলেছে যে কট আলফা প্লাস কোসেক আলফা 1.5। তাহলে আমরা জানি, খুব সহজভাবে প্রমাণ করে দিচ্ছি, দেখো একটাই সূত্র মনে রাখলে হবে। আমরা জানি সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা সমান 1 হয়। ঠিক আছে, সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা সমান 1, এটা আমরা জানি। এটা তোমরা সবাই জানো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, থিটার জায়গায় শুধুমাত্র আলফা বসানো আছে। এবার এখানে কস আলফার ভ্যালুটা পুট করে দিচ্ছি, সাইন স্কয়ার আলফা প্লাস কস আলফার ভ্যালু 5/13 তার স্কয়ার ইজ ইকুয়াল টু 1, বা সাইন স্কয়ার আলফা প্লাস 25/169 ইজ ইকুয়াল টু 1, বা সাইন স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 25/169, বা সাইন স্কয়ার আলফা এটা 169 মাইনাস 25, বা সাইন স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 144/169। অতএব সাইন আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস উভয় দিকে রুট করলে 12/13। এবার যেহেতু থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে ধনাত্মক সূক্ষ্মকোণ, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে ধনাত্মক সূক্ষ্মকোণ, 0 থেকে সূক্ষ্মকোণের মধ্যে সমস্ত সাইন থিটার মানই পজিটিভ হয়, তাহলে পজিটিভটা গ্রাহ্য। অতএব সাইন আলফা ইজ ইকুয়াল টু
12/13 হয়ে গেল। ঠিক আছে, তাহলে সাইন আলফা 12/13 হলে অতএব কোসেক আলফা কত? কোসেক আলফা ইজ ইকুয়াল টু 1/sin আলফা, তার মানে 1/12/13, 1/12/13 মানে 13/12 হয়ে গেল। এটা হলো কোসেকের মান। আর কট আলফা কত হবে? অতএব কট আলফা ইজ ইকুয়াল টু কস আলফা বাই সাইন আলফা। কস আলফার মান কত? কস আলফা এখানে 5-এর 13, 5/13। সাইন আলফার মান কত? সাইন আলফা 12/13। 13 কেটে গিয়ে কস আলফার মান 5/12 আসছে কট আলফার মান। তাহলে কোসেক আর কট বেরিয়ে গেল। এবার আমরা বাম পক্ষ ধরে প্রমাণ করে দিচ্ছি, এখানে একটু মুছে দিয়ে দেখো। অতএব বাম পক্ষ সমান বাম পক্ষ ইজ ইকুয়াল টু কি আছে? কোসেক কট আলফা প্লাস কোসেক আলফা, কট আলফা প্লাস কোসেক আলফা। কট আলফার মান 5-এর 12, কোসেক আলফা 13-এর 12, 12 রসাগু 5 + 13 18/12 ইজ ইকুয়াল টু 3-এর 2 ইজ ইকুয়াল টু 1.5। ডান পক্ষ কত আছে? ডান পক্ষ আছে 1.5ই আছে। অতএব লিখবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 8-এর হয়ে গেল। 8-এর 9, এটা 8-এর, হ্যাঁ 8-এরই হলো। এবার 9-এর অঙ্কে যাবো আমরা। দেখো এই প্রসেসটা দেখলে 9-এর অঙ্কের প্রসেস দেখো এবার। নয়, আলফা ও বিটা পরস্পর পূরক কোণ। আলফা ও বিটা পরস্পর পূরক কোণ, তাই তো? অতএব আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, এবার কি বলে দিয়েছে? একটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমরা বাম পক্ষ ধরে শুরু করছি প্রমাণটা যেহেতু করব। বাম পক্ষ ইজ ইকুয়াল টু কি আছে? 1 - sin স্কয়ার আলফা 1 - cos স্কয়ার আলফা, 1 - sin স্কয়ার আলফা 1 - cos স্কয়ার আলফা ইন্টু 1 + cot স্কয়ার আলফা 1 + tan স্কয়ার আলফা, 1 + cot স্কয়ার আলফা 1 + tan স্কয়ার আলফা। 1 - sin স্কয়ার আলফা হয় cos স্কয়ার আলফা, 1 - cos স্কয়ার আলফা হয়ে যায় sin স্কয়ার আলফা। আচ্ছা, 1 + cot স্কয়ার আলফা কি হয়? cosec স্কয়ার আলফা। আর 1 + tan স্কয়ার আলফা এটা হয়ে যায় sec স্কয়ার আলফা। ঠিক আছে, আচ্ছা সমস্ত কিছু আলফাতে আছে। না, এই দুটো বিটা, এই দুটো আলফা নয়, এই দুটো বিটা। এইটা হবে বিটা, এটা হবে বিটা, এটা বিটা, আর এটাও বিটা। বিটা, এটা cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা। এখানে আমরা লিখছি cosec স্কয়ার 90 - আলফা। এই যে আলফা প্লাস বিটা 90, তো আলফাটাকে ওদিকে নিয়ে গেলে বিটার মান হয়ে যাবে 90 - আলফা। ঠিক আছে, আর এটা হয়ে যাবে sec স্কয়ার, এটা হয়ে যাবে 90 - আলফা। এটা হয়ে যাবে cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা, cosec 90 - আলফা এটা হয়ে যাবে sec আলফা, sec স্কয়ার আলফা। আর sec 90 - আলফা এটা হয়ে যাবে cosec স্কয়ার আলফা। এটা হয়ে যাবে cos স্কয়ার আলফা, এটা হয়ে যাবে sin স্কয়ার আলফা। এটা cosec মানে 1 এই sec মানে 1/cos স্কয়ার আলফা, আর এটা 1/sin স্কয়ার আলফা। sin স্কয়ার কেটে গেল, cos স্কয়ার কেটে গেল, ইজ ইকুয়াল টু 1। তাহলে ডান পক্ষ কত আছে? ডান পক্ষ আছে 1। অতএব লিখে দেবে বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। দেখো বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। নেক্সট দেখো 10-এরটা, 10-এরটায় যাবো এবার।
10 অঙ্ক বলছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন, নিরেট অর্ধগোলক 144 পাই ঘন সেমি, গোলকটির ব্যাস। ধরে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি। নিরেট অর্ধগোলক মানে এইরকম, এটা নিরেট গোলকের আয়তন, তাই তো? নিরেট অর্ধগোলকের আয়তন বলে দিয়েছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন। তাহলে আয়তন নির্ণয় করতে হবে। ধরে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক কি আছে তো? না, সেমি দেয়া আছে, সেমি এককে আছে। ধরে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর এত সেমি। তাহলে গোলকের আয়তনের সূত্র কি? নর্মালি গোলকের আয়তনের সূত্র 4/3 পাই r কিউব, তাহলে অর্ধগোলকের 2/3 পাই r কিউব। অতএব অর্ধগোলকের আয়তন ইজ ইকুয়াল টু 2/3 পাই r কিউব ঘন সেমি। তাহলে এখানে একটা আয়তন দেয়া আছে, তাহলে শর্ত অনুসারে এই দুটো সমান হয়ে যাবে। শর্ত অনুসারে 2/3 পাই r কিউব ইজ ইকুয়াল টু 144 পাই দেয়া আছে, তাই তো? 144 পাই দেওয়া আছে। কি বের করতে হবে এখানে? গোলকের ব্যাস চেয়েছে, 2r বের করতে হবে, তাই তো? ব্যাস মানে 2r। তাহলে পাই পাই যদি কেটে দেওয়া হয়, তাহলে r কিউব ইজ ইকুয়াল টু 144 ইন্টু পাই পাই কেটে দিলে 144 ইন্টু 3/2 হয়ে যাবে। 3/2 মানে এটা হচ্ছে 72, বা r কিউব ইজ ইকুয়াল টু 216 হয়ে যাচ্ছে, বা r কিউব ইজ ইকুয়াল টু 6 কিউব। অতএব উভয় দিক দিয়ে কিউব উড়িয়ে দিলে r ইজ ইকুয়াল টু 6, r ইজ ইকুয়াল টু 6 হয়ে যাচ্ছে। অতএব 2r ইজ ইকুয়াল টু কত? এখান থেকে 2r ইজ ইকুয়াল টু 2 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 12 হয়ে যাচ্ছে। 2 ইন্টু 6 12। তাহলে অতএব গোলকটির ব্যাস কত? অতএব গোলকের ব্যাস 12 সেমি। দেখো গোলকের ব্যাস হয়ে যাচ্ছে 12 সেমি। ঠিক আছে, দেখো এর সাথে সাথে 10-এরটা হয়ে গেল কিন্তু। এবার আমরা যাব 11টায়। কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল বলে দেওয়া আছে, উচ্চতা বলা আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল। এটা লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক। লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল 154 বর্গ সেমি। 154 বর্গ সেমি ও উচ্চতা সমান 5 সেমি। ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল 154 বর্গ সেমি ও উচ্চতা 5 সেমি। তাহলে ধরি চোঙের, আমরা ধরে নিচ্ছি ধরি চোঙের ভূমির ব্যাসার্ধ, তাই তো? ভূমির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r সেমি। অতএব চোঙের ভূমির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই r স্কয়ার বর্গ সেমি। ঠিক আছে, আচ্ছা এখানে কি নির্ণয় করতে হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই r h। তাহলে শর্তানুসারে এই দুটো সমান। অতএব শর্তানুসারে এইটা আমরা ব্যাসার্ধ ধরে নিয়ে ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল নির্ণয় করেছি, এটা ভূমির ক্ষেত্রফল বলে দেয়া আছে। একই চোঙের তো, তাহলে দুটো সমান হয়ে যাবে। শর্তানুসারে পাই r স্কয়ার ইজ ইকুয়াল টু 154, বা r স্কয়ার ইজ ইকুয়াল টু 154 বাই পাই, বা r স্কয়ার ইজ ইকুয়াল টু 154, এই নিচে পাই, তার মানে 22টা নিচে হবে 7। 22 দিয়ে কাটলে 7, এটা 7ই হয়ে যাচ্ছে, 7 বছর, হ্যাঁ, বা r স্কয়ার ইজ ইকুয়াল টু 7 স্কয়ার। ঠিক আছে, অতএব r ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 7, পজিটিভটা গ্রাহ্য হবে, r ইজ ইকুয়াল টু 7। ঠিক আছে, অতএব ভূমির ব্যাসার্ধ, অতএব চোঙের ভূমির ব্যাসার্ধ, সমান
7 সেমি। ঠিক আছে, এইটা হলো। অতএব চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, তাই তো? চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। 2 ইন্টু পাই এর মান 22/7, আর মানে কত 7, এইচ মানে কত 5, এর একক লিখবে বর্গ সেমি। হ্যাঁ, বর্গ সেমি। 7 7 কেটে গেল, এইটা হয়ে যাচ্ছে 5 গুণে 10, 22 10কে 220 বর্গ সেমি। এইটাই উত্তর। চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 220 বর্গ সেমি। দেখেন, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 220 বর্গ সেমি আসছে। নেক্সট দেখো 220 বর্গ সেমি এলো। বারোটায় যাব। বারো অঙ্ক কি বলেছে? 12 বলেছে 8 জন ছাত্রের প্রাপ্ত নম্বর এত, ত্রুটি থাকার কারণে আচ্ছা তাদের গড় নম্বর। 8 জন ছাত্রের প্রাপ্ত নম্বর, 8 জন ছাত্রের প্রাপ্ত নম্বর কত কত হচ্ছে? 11 17 23 12, 11 17 23 12, 9 28 19 21, 9 28 19 21, এইটা। ঠিক আছে, এবার বলছে প্রশ্ন কোথায় গেল? প্রশ্নপত্রে ত্রুটি থাকার কারণে প্রত্যেক ছাত্রের প্রাপ্ত নম্বরের সঙ্গে 5 যোগ করা হলো, তাদের গড় কত? এখানে দুটো ভাবে করা যাবে। একবার প্রথমবার এদের গড় বের করে নিয়ে প্রত্যেকের গড়ের সাথে যেহেতু প্রত্যেকের নম্বরের সঙ্গে 5 যোগ হয়েছে, তাহলে গড়ের সঙ্গেও 5 যোগ হয়ে যাবে। ঠিক আছে, সেইটা একভাবে করা যাবে। আর একটা ভাবে করা যাবে প্রত্যেকের নম্বরের সাথে 5 যোগ করে শেষে একদম শেষে গড় নির্ণয় করে দেয়। ঠিক আছে, আচ্ছা আমরা সেকেন্ড যেটা বললাম সেটাই করছি, যে প্রশ্নপত্রে ত্রুটি থাকার কারণে প্রত্যেকের নম্বরের সঙ্গে 5 যোগ হয়েছে। প্রশ্নে ত্রুটির কারণে প্রত্যেকের নম্বরের সঙ্গে 5 যোগ হয়েছে। তাহলে যোগ হওয়ার পর 8 জনের প্রাপ্ত নম্বর, অতএব যোগ হওয়ার পর 8 জনের প্রাপ্ত নম্বর কত? দেখো এটা হয়ে যাচ্ছে 11 + 5 নম্বর, 11 + 5, 17 + 5, 23 + 5, 12 + 5, 9 + 5, 28 + 5, 19 + 5, 21 + 5। তাহলে 11 আর 5 16, 17 আর 5 22, 23 আর 5 28, 12 আর 5 17, 9 আর 5 14, 28 আর 5 33, 19 আর 5 24, 21 আর 5 26, 1 2 3 4 5 6 7 8, এইটা যুক্ত হওয়ার পর প্রাপ্ত নম্বর। অতএব তাদের গড় নম্বর, অতএব তাদের গড় নম্বর কত? এগুলো যোগ হবে। 16 + 22 + 28 + 17, 1 2 3 4, + 14 + 33 + 24 + 26, 1 2 3 4 5 6 7 8, এটা 8 দিয়ে ভাগ, এটা 8, 6 আর 2 8, 8 আর 8 16, 16 আর 7 23, 23 আর 4 27, 27 আর 3 30, 30 আর 4 34, আর 6 40, 0 হাতে থাকে 4, 4 4 আর 5, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 10, 10 আর 11, 11 আর 3 14, 14 আর 2 16, 16 আর 2 18, 180, 180 কে 8 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16, 2 20, হ্যাঁ 8 দুগুণে 16, দশমিকের 4 আসছে 0, 22.5 আসছে। তাদের গড় নম্বর হয়ে যাচ্ছে 22.5। দেখে নাও, এটাই তাদের গড় নম্বর। প্রসেসটা দেখে নাও।
22.5 তাদের গড় নম্বর। এর সাথে সাথে আমাদের 432 পেজের পর্ষদের টেস্ট পেপারের ম্যাথের কোশ্চেন সলভ হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। ফিরবো পরবর্তী ক্লাসে এর পরের যে ম্যাথের পেজ আছে সেটা সলভ করবো। পর্ষদের প্রশ্নপত্রের আর 4টে পেজের কোশ্চেন সলিউশন বাকি আছে। পরপর 4 দিনে আমরা 4টে পেজের কোশ্চেন সলিউশন করে নেবো, ঠিক আছে? আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে ক্লাসগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাসগুলো পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। শর্ট কোশ্চেন কমপ্লিট হলে আমরা বড় কোশ্চেন সলিউশন শুরু করব। বড় কোশ্চেন সলিউশন আমরা পর্ষদের না এবিটিএ টেস্ট পেপারের কোনগুলো সলভ করলে তোমাদের সুবিধা হবে সেগুলো আমাদের কমেন্টে জানাবে, বা কোন কোন পেজগুলো করে দিলে সুবিধা হবে। কারণ সমস্ত পেজ এক ধার দিয়ে করে দেওয়া সম্ভব নয়, কারণ সময় অনেকটাই কম। তো সেগুলো আমাদের কমেন্টে জানাতে থাকো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।